This podcast presented by Rai Institute of Hotel Management, Kalyani. Turn your passion into a profession. Build your career in hospitality and cruise industry with Rai Institute of Hotel Management. Call 7890355355 or visit our website for more information. বিলাসবহুল কোনো পার্টির কথা ভাবলে চোখের সামনে প্রথমেই ভেসে ওঠে ক্রিস্টালের গ্লাস, বরফের টুংটাং শব্দ আর সোনালি রঙের একটা পানীয়। একদম। আধুনিক জীবনে সেলিব্রেশনের একটা বড় প্রতীক, স্টেটাস সিম্বলও বলা যায়। হ্যাঁ, ঠিক তাই। তো খুব স্বাভাবিকভাবেই মনে হতে পারে এমন একটা পানীয়র জন্ম হয়তো কোনো রাজকীয় দরবারে হয়েছিল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এর শুরুটা হয়েছিল প্রাচীন যুগের স্যাঁতস্যাঁতে অন্ধকার কোনো মঠে। হ্যাঁ, শুনলে অবাক হতে হয়। আর তাও আবার কোনো উৎসবের জন্য নয়, স্রেফ পেটের গোলমাল বা সর্দি কাশির কড়া ওষুধ হিসেবে। আক্ষরিক অর্থেই তাই। পঞ্চদশ শতাব্দীর দিকে স্কটল্যান্ড আর আয়ারল্যান্ডের মঠগুলোতে যারা থাকতেন, মাঙ্ক বা সন্ন্যাসীরা, তারা ভেষজ উপাদান দিয়ে এই তরলটা তৈরি করতেন। আচ্ছা। তখন এর উদ্দেশ্য ছিল সম্পূর্ণ চিকিৎসা কেন্দ্রিক। আজ আমরা যাকে অত্যন্ত প্রিমিয়াম একটা পানীয় হিসাবে চিনি, একসময় তা কেবল রোগ সারানোর মহা ওষুধ হিসাবেই ব্যবহার হতো। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই চমৎকার বিবর্তনটা নিয়ে কথা বলবো। আমাদের আজকের সোর্স মেটেরিয়াল হল মৃন্ময় হালদারের লেখা বই ফ্রম গ্রেন টু গ্লাস, দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ অ্যালকোহলের হুইস্কি নামক চ্যাপ্টারটি। রাইট। আর আমাদের মূল উদ্দেশ্যই হল একটা সাধারণ শস্যদানা কিভাবে জল, আগুন, সময় এবং বিজ্ঞানের নিখুঁত এক রসায়নের মধ্যে দিয়ে গিয়ে একটা শিল্পে পরিণত হয়, তার পেছনের গল্পটা বের করে আনা। একদম। ইতিহাস ঘাটলে দেখা যায় এই পানীয়র বয়স প্রায় 500 থেকে 600 বছর। আর আপনি যেমনটা বলছিলেন, সন্ন্যাসীদের তৈরি সেই ওষুধের তখন একটা গালভরা ল্যাটিন নামও ছিল, অ্যাকুয়াভিটে। হ্যাঁ, অ্যাকুয়াভিটে, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় জীবনের জল বা ওয়াটার অফ লাইফ। জীবনের জল বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। আজকের দিনের এই বিখ্যাত পানীয়টি একসময় আক্ষরিক অর্থেই প্রাচীন যুগের কাফ সিরাপ বা ওষুধের মতো ব্যবহার হতো। কিন্তু এই কাফ সিরাপ থেকে বিনোদনের পানীয় হয়ে ওঠার ট্রানজিশনটা কিভাবে হলো? ব্যাপারটা আসলে ঘটেছিল খুব ধীরে ধীরে। মানুষ যখন নিয়মিত এই জীবনের জল সেবন করতে শুরু করল, তখন তারা খেয়াল করল যে রোগ সারানোর পাশাপাশি এটা মনকেও বেশ ফুরফুরে করে দেয়। ও আচ্ছা, সাইড এফেক্ট হিসাবে আনন্দ? একদম তাই। ধীরে ধীরে এটা মঠের দেয়াল পেরিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠল। আর যখনই চাহিদা বাড়তে শুরু করল, তখন এর তৈরির প্রক্রিয়া, বিশেষ করে ডিস্টিলেশন বা পাতন পদ্ধতির ব্যাপক উন্নতি হতে থাকল। 18 এবং 19 শতকের দিকে স্কটল্যান্ডে এটি এতই জনপ্রিয় হয়ে ওঠে যে সরকার বাধ্য হয় এর ওপর কড়া আইন এবং ট্যাক্স বসাতে। তার স্কচ হুইস্কির আজকের যে বিশ্বজোড়া খ্যাতি, তার ভিত্তি মূলত এই পুরনো কড়া আইনগুলোর মধ্যেই লুকিয়ে আছে। ঠিক ধরেছেন। কোয়ালিটি কন্ট্রোল ছাড়া তো আর শতাব্দীর পর শতাব্দী ধরে মান ধরে রাখা যায় না। স্কচ হওয়ার জন্য এখনও বেশ কিছু অপরিবর্তনীয় নিয়ম মানতে হয়। যেমন ধরুন, স্কচ হতে হলে মূল শস্য হিসেবে বার্লি বা জব ব্যবহার করা বাধ্যতামূলক। এরপর সেই তরলকে ন্যূনতম 3 বছর স্কটল্যান্ডের সীমানার ভেতর ওক কাঠের ব্যারেলে ম্যাচিওর করতে হবে। এর কোনো শর্টকাট নেই। বাহ, বেশ কড়া নিয়ম। তবে আইন বা ইতিহাস তো আর গ্লাসে ঢেলে খাওয়া যায় না। এই তরলটা আসলে কারখানার ভেতরে তৈরি হয় কিভাবে, সেই বিজ্ঞানটা বোঝা বেশি জরুরি। হ্যাঁ, কারখানার ভেতরে রাসায়নিক প্রক্রিয়াটা সত্যিই রোমাঞ্চকর। পুরো প্রক্রিয়াটাকে মূলত 6টা ধাপে ভাগ করা যায়। প্রথম ধাপটাই হল মল্টিং। মল্টিং, আচ্ছা। এখানে শক্ত বার্লি বা জবকে জলে ভিজিয়ে রাখা হয়। এই জলে ভিজিয়ে রাখার পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ। বার্লিকে জলে ভেজালে শস্যদানাগুলা ভাবে যে বসন্তকাল চলে এসেছে। আরে হ্যাঁ, তাই তারা অঙ্কুরিত হতে শুরু করে। এই জার্মিনেশন বা অঙ্কুরোদ্গমের ফলে শস্যের ভেতরে কিছু প্রাকৃতিক এনজাইম তৈরি হয়। আর এই এনজাইমগুলোর কাজ কি? এদের কাজ হল শস্যের ভেতরে থাকা অদ্রবণীয় স্টার্চকে ভেঙে দ্রবণীয় সুগার বা চিনিতে পরিণত করা। কারণ চিনি ছাড়া অ্যালকোহল তৈরি করা অসম্ভব। রাইট। অঙ্কুরোদ্গমনক্ষণিক যে পর্যায়ে সর্বোচ্চ চিনি তৈরি করে, তখন তাপ দিয়ে সেই শস্যগুলোকে শুকিয়ে প্রসেসটাকে থামিয়ে দেওয়া হয়। আর ঠিক এই শুকানোর ধাপে স্কটল্যান্ডের একটা অদ্ভুত ভৌগোলিক বৈশিষ্ট্য বিশাল ভূমিকা পালন করে, তাই না? একদম।
সোর্স থেকে যেটা জানা যায়, স্কটল্যান্ডের বেশ কিছু জায়গা, বিশেষ করে আইলে অঞ্চলে গাছপালা খুব কম থাকায় জ্বালানি কাঠের অভাব ছিল। তাই বাধ্য হয়ে ওখানকার মানুষ পিচ পোড়াতো। হ্যাঁ, পিট হলো এক ধরনের পচনশীল কাদামাটি আর শৈবালের মিশ্রণ, যা শুকিয়ে কয়লার মতো হয়। ঠিক, তো এই পিঠ পোড়ানো তীব্র ধোঁয়াতেই বার্লিগুলো শুকানো হতো। অভাবের তাড়নায় শুরু হওয়া এই প্রক্রিয়ায় কিন্তু হুইস্কিতে সেই জাদুকরি সিগনেচার স্মোকি ফ্লেভার বা ধোঁয়াটে স্বাদটা নিয়ে আসে। একদম নিখুঁত বলেছেন। এর পরের ধাপটি হলো ম্যাশিং। এই ধাপে ওই শুকনো আর গুঁড়ো করা মল্টেড শস্যগুলোকে বিশাল পাত্রে গরম জলের সাথে মেশানো হয়। যাতে চিনিটা বেরিয়ে আসে। হ্যাঁ, গরম জলের কাজই হলো শস্যের ভেতর থেকে তৈরি হওয়া সমস্ত মিষ্টি রস বের করে আনা। এই চিনি মেশানো গাঢ় তরলটিকে তখন বলা হয় ওয়ার্ট। আচ্ছা, এরপর এই ওয়ার্ট চলে যায় তৃতীয় ধাপে, অর্থাৎ ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায়। এখানেই আসলে জীবনের প্রবেশ ঘটে। এই মিষ্টি তরলের মধ্যে যোগ করা হয় ইস্ট। ইস্ট মানে সেই অণুজীব। হ্যাঁ, এরা এই ওয়ার্টের ভেতরে চিনিগুলোকে আক্ষরিক অর্থেই খেতে শুরু করে। আর তাদের এই বিপাক প্রক্রিয়ার ফলে দুটো জিনিস তৈরি হয়। অ্যালকোহল আর কার্বন ডাই অক্সাইড। একদম তাই। দাঁড়ান, এই ফার্মেন্টেশন প্রক্রিয়ার পর আমরা যে তরলটা পাচ্ছি, সেটা তো আদতে একটা বিয়ার। হ্যাঁ, প্রাথমিক বিয়ার টাইপ একটা লিকুইড। তাহলে কি বলা যায় এর পরের ধাপ মানে ডিস্টিলেশন বা পাতন প্রক্রিয়াটাই হলো সেই ম্যাজিক ফিল্টার, যা একটা সাধারণ বিয়ার জাতীয় তরলকে শক্তিশালী স্পিরিটে বদলে দেয়? খুব সুন্দর একটা অ্যানালজি দিয়েছেন। ফার্মেন্টেশনের পর তৈরি হওয়া তরলটিকে বিশাল আকারের কপারের বা তামার পাত্রে ফোটানো হয়, যাকে স্টিল বলা হয়। আচ্ছা, জলের ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অ্যালকোহল ফোটে মাত্র 78.3 ডিগ্রি সেলসিয়াসে। ফলে তাপ দিলে জল পড়ে থাকে আর অ্যালকোহল আগে বাষ্প হয়ে ওপরে উঠে দেয়। ও আচ্ছা, বিজ্ঞানটা বেশ সোজা। হ্যাঁ, সেই বাষ্পকে পাইপের সাহায্যে অন্য পাত্রে নিয়ে গিয়ে ঠান্ডা করলেই তা আবার তরলে পরিণত হয়, যা অনেক বেশি বিশুদ্ধ এবং স্ট্রং। এখানে কপারের পাত্র ব্যবহারের তো একটা বিশেষ কারণ আছে, তাই না? হ্যাঁ, তামা বা কপার অ্যালকোহলের ভেতরের সালফার বা দুর্গন্ধযুক্ত উপাদানগুলোকে নিজের গায়ে চুম্বকের মতো টেনে আটকে রাখে। ফলে পাতন হওয়া তরল থেকে পচা ডিমের মতো বুনো গন্ধটা দূর হয়ে যায়। বাহ! আর স্কটল্যান্ডে তো সাধারণত এই পাতন প্রক্রিয়াটি দুবার করা হয়, যাকে ডাবল ডিস্টিলেশন বলে। আর আয়ারল্যান্ডে করা হয় 3 বার, ট্রিপল ডিস্টিলেশন, যে কারণে আইরিশ হুইস্কি আরও বেশি মসৃণ হয়। আচ্ছা, এই ডিস্টিলেশনের পর যে স্পিরিটটা বের হয় তা তো একেবারে জলের মতো স্বচ্ছ থাকে। তাহলে এই সোনালি রংটা আসে কোথা থেকে? এখানেই আসে পঞ্চম এবং সবচেয়ে জাদুকরী ধাপ, ম্যাচুরেশন। এই স্বচ্ছ তরলটাকে ওক কাঠের ব্যারেলে বা পিপের ভেতর বন্দি করে ফেলা হয় বছরের পর বছর। হুইস্কির আসল রং, মসৃণতা এবং ভ্যানিলা বা ক্যারামেলের যে সূক্ষ্ম স্বাদ, তার প্রায় 70% আসে এই ওক কাঠ থেকে। এটা সত্যি অবাক করার মতো যে একটা নির্জীব কাঠের টুকরো কিভাবে একটা তরলের চরিত্র পুরোপুরি বদলে দেয়। এরপর তো একেবারে শেষ ধাপ, ব্লেন্ডিং। হ্যাঁ, ব্লেন্ডিং। এখানে একজন মাস্টার ব্লেন্ডার বিভিন্ন ব্যারেলের সিঙ্গল মল্ট, ব্লেন্ডেড বা গ্রেন হুইস্কি মিশিয়ে This podcast presented by Rai Institute of Hotel Management, Kalyani. Turn your passion into a profession. Build your career in hospitality and cruise industry with Rai Institute of Hotel Management. Call 7890355355 or visit our website for more information. একটা পারফেক্ট স্বাদ তৈরি করেন। আচ্ছা, এই যে আমরা প্রথম ধাপে শস্য বা গ্রেনের কথা বললাম, স্বাদ নির্ধারণে এই শস্যের ভূমিকা কতটা? মানে সব শস্য দিয়ে কি একই রকম পানীয় তৈরি হয়? একদমই না। শস্যই হলো এই পানীয়র আসল আইডেন্টিটি। কোন শস্য ব্যবহার করা হচ্ছে তার উপর পুরো ক্যারেক্টার নির্ভর করে। যেমন বার্লি ব্যবহার করলে একটা ম্যাল্টি বা নাটি স্বাদ আসে, আবার ভুট্টা বা কর্ন ব্যবহার করলে স্বাদটা বেশ মিষ্টি হয়। কারণ ভুট্টায় ন্যাচারাল সুগার বেশি থাকে। হ্যাঁ, আবার রাই শস্য দিলে একটা চমৎকার স্পাইসি ব্যাপার চলে আসে। আর গম ব্যবহার করলে পানীয়টি অনেক বেশি স্মুথ হয়। তার মানে পুরো প্রক্রিয়াটা একটা নিখুঁত কেমিস্ট্রি ল্যাবের মতো। কিন্তু ডিস্টিলারি থেকে বের হওয়ার পর এই তরলের আসল নিয়ন্তা হয়ে ওঠে প্রকৃতি। একদম ঠিক বলেছেন। কারণ এই ব্যারেলগুলো তো আর শুনে ভেসে থাকে না, এরা কোনো একটা নির্দিষ্ট দেশের নির্দিষ্ট আবহাওয়ায় পড়ে থাকে। রাইট।
আবহাওয়া বা ক্লাইমেট ম্যাচুরেশনের পুরো মেকানিজমকে কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা জানলে রীতিমতো চমকে যেতে হয়। যেমন স্কটল্যান্ডের কথাই ধরা যাক। হ্যাঁ, সেখানকার আবহাওয়া ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে। এই ধরনের তাপমাত্রায় কাঠের ছিদ্রগুলো খুব বেশি খোলে না, ফলে অত্যন্ত ধীর গতিতে স্পিরিট কাঠের সাথে বিক্রিয়া করে। এই ধীরগতির ফলেই স্বাদ হয় স্মুথ আর কমপ্লেক্স। অন্যদিকে ভারতের আবহাওয়া কিন্তু স্কটল্যান্ডের ঠিক বিপরীত। এখানে প্রচুর গরম, আর সোর্স অনুযায়ী অতিরিক্ত গরমে ম্যাচুরেশন খুব দ্রুত হয়, তীব্র স্বাদ তৈরি হয়। হ্যাঁ, ভারতে ৩ বছর ব্যারেলে রাখা মানে স্কটল্যান্ডে সেটাকে ১০ বা ১২ বছর রাখার সমান। দাঁড়ান, যদি ভারতের ৩ বছরের ম্যাচুরিটি স্কটল্যান্ডের ১২ বছরের সমান হয়, তাহলে কি বলা যায় গরম দেশগুলো হুইস্কি তৈরির ক্ষেত্রে টাইম ট্র্যাভেল বা সময়ের একটা শর্টকাট পেয়ে গেছে? খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। তাহলে স্কচ কেন এখনো এত প্রিমিয়াম? আসলে বড় ক্যানভাসে দেখলে দ্রুত বয়স বাড়া মানেই শ্রেষ্ঠত্ব নয়। আচ্ছা। গরম আবহাওয়ায় কাঠ থেকে ফ্লেভার আর গাঢ় রং খুব দ্রুত স্পিরিটের ভেতর চলে আসে ঠিকই, কিন্তু স্কচের ক্ষেত্রে ওই ধীর গতির কারণে যে সূক্ষ্ম ফ্লেভার প্রোফাইল তৈরি হয় সেটা শর্টকাটে পারা অসম্ভব। ও, বুঝতে পেরেছি। স্কটল্যান্ডের ঠান্ডা আবহাওয়ায় বছরের পর বছর ধরে স্পিরিট একটু একটু করে শ্বাস নেয়, যা একটা অন্যমাত্রার ব্যালেন্স তৈরি করে। তবে ভারতের গ্রিন বেসড আর মোলেসিস বেসড প্রিমিয়াম হুইস্কিগুলো এখন বেশ ভালো নাম করছে। আচ্ছা, আমেরিকার আবহাওয়ার প্রভাবটাও কিন্তু বেশ অদ্ভুত। ওহ হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের তাপমাত্রার বিশাল তারতম্য দেখা যায়। এই ব্যাপক পরিবর্তনের ফলে ব্যারেলগুলোর ওপর মারাত্মক প্রভাব পড়ে। মানে ব্যাপারটা কি এমন যে যখন খুব গরম পড়ে তখন ওক কাঠের ব্যারেল প্রসারিত হয় এবং ভেতরের তরলটা কাঠের খাটলগুলোর একেবারে গভীর স্তরে প্রবেশ করে? একদম। আবার যখন চরম ঠান্ডা পড়ে তখন কাঠ সংকুচিত হয়ে স্পিরিটটাকে বাইরের দিকে নিংড়ে দেয়। তার মানে ব্যারেলটা আক্ষরিক অর্থেই অ্যালকোহলটাকে শ্বাস হিসাবে ভেতরে টানছে আর বাইরে ছাড়ছে। নিখুঁত বলেছেন। এই সংকোচন আর প্রসারণের ফলেই আমেরিকান হুইস্কিতে খুব দ্রুত অত্যন্ত শক্তিশালী আর মিষ্টি ফ্লেভার ডেভেলপ করে। আবহাওয়াটাই হলো অদৃশ্য রিমোট কন্ট্রোল। দারুণ। তো আবহাওয়ার এই পার্থক্য বোঝার পর এবার বিশ্বের বিভিন্ন প্রান্তের বিখ্যাত হুইস্কিগুলোর সিগনেচার স্টাইল নিয়ে একটু আলোচনা করা যাক। শুরুতেই স্কটল্যান্ড। স্কটল্যান্ডকে স্বাদ অনুযায়ী মূলত ৫টি অঞ্চলে ভাগ করা যায়। প্রথমটি হল স্পেসাইড। এখানকার হুইস্কি মিষ্টি, ফ্রুটি, নতুনদের জন্য খুব ভালো। আর এর ঠিক উল্টো দিকেই আছে আইল অঞ্চল। হ্যাঁ, আইলে হলো পিট বা স্মোকি, বেশ কড়া ফ্লেভার। এই আইলে অঞ্চলের ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। একদিকে সমুদ্রের ধারে নোনতা হাওয়া আর অন্যদিকে পিটের ধোঁয়া। পান করলে মনে হয় যেন একটা পুরো ভৌগোলিক এলাকার পরিবেশকে একটা গ্লাসের মধ্যে বন্দি করে ফেলা হয়েছে। দারুণ বলেছেন। এছাড়া আছে হাইল্যান্ডস, যেখানে বৈচিত্র্যময় স্বাদ পাওয়া যায়। আর লোল্যান্ডসের হুইস্কি হালকা আর ফ্লোরাল হয়। সবশেষে ক্যাম্বেল টাউন, যা বিরল, সামান্য নোনতা আর একটু অয়েলি টেক্সচারের। স্কটল্যান্ড থেকে এবার যদি আয়ারল্যান্ডে যাই, আইরিশদের বৈশিষ্ট্য হল তাদের ট্রিপল ডিস্টিলেশন। এটা খুবই স্মুথ হয়, নতুনদের জন্য পারফেক্ট। আর আমেরিকার বিশ্ববিখ্যাত বরবন। বরবন তৈরি করতে হলে অন্তত ৫১% ভুট্টা থাকতে হবে, আর নতুন পুরানো ওক ব্যারেল ব্যবহার করতে হয়, যেখান থেকে মিষ্টি বা ভ্যানিলার স্বাদ আসে। আর টেনেসি হুইস্কিতে চারকোল ফিল্টারিং করা হয়। জাপান আর কানাডাও তো পিছিয়ে নেই। একদমই না। জাপানিজ হুইস্কি স্কচ স্টাইল ফলো করে, খুব নিখুঁত ও ব্যালেন্সড। আর কানাডায় রাই হুইস্কি জনপ্রিয়, যা হালকা এবং স্পাইসি। আচ্ছা, এতক্ষণ তো আমরা স্বাদ নিয়ে কথা বললাম, কিন্তু একটা বানান রহস্যর কথাও সোর্সে বলা আছে। হ্যাঁ, ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আমেরিকান এবং আইরিশরা যখন লেখে তখন তারা বানানে একটি ই ব্যবহার করে, WHISKEY। আর স্কচ, জাপানিজ বা কানেডিয়ানরা? তারা লেখে ই ছাড়া, মানে হুইস্কি বানানে কোনো ই থাকে না। বাহ, বোতলের বানান দেখেই বোঝা যাবে এটা কোথা থেকে এসেছে। আরেকটা প্রচলিত ধারণা আছে যে পুরনো মানেই সবসময় ভালো। এটা কি সত্যি? না, পুরনো মানেই যে সবসময় ভালো হবে এমন কোনো কথা নেই। ব্যারেলের ভেতর কাঠ আর তরলের বিক্রিয়ার একটা পিক পয়েন্ট থাকে। বেশি দিন রাখলে অনেক সময় কাঠের অতিরিক্ত তেতো স্বাদ চলে আসে। ব্যালেন্সটাই আসল। তো এই ব্যালেন্সটা তো আর এক চুমুকে খেয়ে ফেলা যায় না, তাই না? এর একটা টেস্টিং গাইড আছে সোর্সে। হ্যাঁ, সংক্ষেপে বলতে গেলে প্রথমে গ্লাস ঘুরিয়ে গন্ধ নেওয়া, যাকে সোয়ার্ল করা বলে।
তারপর ছোট্ট চুমুক দেওয়া আচ্ছা, এবং সবশেষে মুখের ভেতর ফ্লেভারগুলো মানে ফ্রুটি, স্মোকি, স্পাইসি বা সুইট নোটগুলো অনুভব করা। আজকের পুরো আলোচনাটা সামারাইজ করলে বলা যায় যে এটি শুধু একটি পানীয় নয়, বরং সেলিব্রেশন, রিল্যাক্সেশন এবং বিশ্বজুড়ে মানুষের লাইফস্টাইলের একটি অবিচ্ছেদ্য অংশ। একদম, প্রকৃতি আর মানুষের কারিগরির এক অপূর্ব মেলবন্ধন। তবে বিদায় নেওয়ার আগে আজকের সোর্সের ক্লাইমেট সেকশনের উপর ভিত্তি করে একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। আমরা দেখলাম যে তাপমাত্রা এবং আবহাওয়া হুইস্কির স্বাদের ক্ষেত্রে কতটা বড় ভূমিকা পালন করে। কিন্তু বর্তমানে যেভাবে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ ঘটছে, তাতে যদি আগামী কয়েক দশকে স্কটল্যান্ডের সেই চিরচেনা ঠান্ডা আবহাওয়া বা ভারতের তাপমাত্রা ব্যাপক হারে বদলে যায়, তাহলে কি আমরা আমাদের পরিচিত স্কচ বা আইরিশ হুইস্কির সেই ট্রেডিশনাল স্বাদ চিরকালের জন্য হারিয়ে ফেলব? এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। হয়তো ভবিষ্যতের হুইস্কি গ্লাসে আমরা অন্য কোনো পৃথিবীর স্বাদ পাব। এই গভীর প্রশ্নটা নিয়েই আজ আমরা আমাদের আলোচনা শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে এভাবেই আবারও গভীর বিশ্লেষণ হবে। ততদিনের জন্য কৌতূহলী থাকুন।